মনিপা, আপনি অনুষ্ঠানে আসবেন জেনে আমাদের দর্শক অনেক মন্তব্য করেছেন, অনেক প্রশ্ন করেছেন। সবচেয়ে কমন প্রশ্নটা আপনাকে করছি, যে সেটি হচ্ছে যে আপনি এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা দেন। আপনি নাকি চাঁদাবাজির পক্ষে কথা বলেছেন কোনো এক টক শোতে, সেখানে আপনি জাকাতের বিরুদ্ধে বলেছেন। এই নিয়ে আপনার যদি একটু ব্যাখ্যা দিতেন। আপনি আমি এটা অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমাকে যে নিয়ে আমার সাথে ছিলেন সেদিন, উনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি হাওয়া ভবন, বিএনপি চাঁদাবাজ যা বলে আপনি জানেন। এইসব বলতে বলতে একটা পর্যায়ে আমি বলেছি যে চাঁদাবাজের তো একটা শাস্তি আছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি যখন একটা মানুষ কমপ্লিট করে তখন কিন্তু তার ওই জায়গা থেকে সে কিউর হয় যখন শাস্তিটা কমপ্লিট করে। বাট আপনারা যারা গরিবের, জাকাতটা গরিবের জন্য, আপনারা যারা এ টু সেট আপনাদের দলে জাকাতটা নেন, জাকাতে নিয়ে আপনারা চলেন, একটা বেতনের 5% বা ব্যবসার 5% পার মান্থ আপনারা নেন, সেটাকে কি বলে? আপনাকে কি বলছে যে ওটা জাকাতের টাকা? বেতনের 5% জাকাতের টাকা, এটা কে বলছে? বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি, আমি এটা শুনেছি। আপনি ভুল জানেন আপা, আপনি এটা ভুল জানেন। মনে হয় এটা আপনি আবার চেক করে দেখেন। আমি আপনার যেটাই হোক, তারা যে একটা টাকা নেন, তারা তো ওই টাকা দিয়ে চলে, তাদের তো নিজের ইনকামের টাকা দিয়ে। পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। আমি একটা কথা বলি, আবার একটা কথা বলি, পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। এই যে খোদ ডেমোক্রেট রিপাবলিকানদের কথা আমরা বলি না, খোদ ডোনাল্ড ট্রাম্প বিলিয়নিয়ার, কিন্তু চাঁদা টাকাই চলে ওনারা, জাকাতের টাকা না। চাঁদার টাকা চলা আর জাকাতের টাকা চলা কিন্তু এটা জাকাতের টাকা কি আপা? এটা সত্যি কথা। আপনি যখন একটা জায়গায় দিতে বাধ্য হবেন পার মান্থ, পার ইয়ার, আপনি যখন দিতে বাধ্য হবেন, আপনি কিন্তু মনে মনে ধরে নেবেন। আপনি যখন আপনার গরিব আত্মীয়কে কিছু দেন, তখন কিন্তু আপনি মনে মনে ধরে নেন যে আমার উপর আল্লাহ এত % জাকাত তুমি ধার্য করেছো, আমি এই জায়গা থেকে আমি অমুককে এত টাকা দিয়ে দিলাম। আমরা কিন্তু এটাই করি, এটাই নিয়ম। তো এই জায়গা থেকে আমি ওই কথাটা বলেছি, যারা জাকাতের উপরে চলে কিন্তু তাদের, আপনি বলেন যার 2টা হাত আছে, পা আছে, একটা 4 চাকার গাড়ি চালায়, একটা ভালো ফ্ল্যাটে থাকে, তাকে জাকাত তার জন্য কি প্রযোজ্য? অথচ তাদের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এ টু জেড ওই দলের টাকা দিয়ে তারা তাদের মতো করে চলে, দলের গাড়িতে তারা তাদের মতো করে চলে। আমি ওই কথাটা বলতে চেয়েছি, আর কিছুই না। আমি একটু বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে জাকাত হচ্ছে যে আপনার ইনকামের 5% না, সেটা বোধহয় 2.5%। না, জাকাত তো 2.5%। সুতরাং সেটা আপনি জাকাতের সাথে মেলানো ঠিক হইলো কিনা আমি জানি না। 2 নাম্বার, আমার মত কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যারা সমর্থন করবেন তাদের টাকাই তাদের চলা উচিত, কোনো ম্যাজিক দিয়ে চলা উচিত না। বড় বড় পলিটিক্যাল পার্টির মতো যে তারা একটা ম্যাজিক দিয়ে চলে, যে তারা কোত্থেকে টাকা আসে, কেমনে তারা কই থাকে, কেমনে তাদের আয় ব্যয় নির্বাহ হয়, সেটা তো তারা জানে না। জিজ্ঞেস করলে অন্য অনেক কথা বলে, আমার কাছে মনে হয় যে এটা পার্টি মেম্বারদের সেই জামায়াতরে অনেকবার প্রশ্ন করার পরে জামায়াত বলছে যে আমরা এটা আপনাকে খোলাখুলি দেখাইতে রাজি আছি, ওয়েবসাইটে দিতে রাজি আছি, আমরা কত টাকা আমরা চাঁদা নেই, কত টাকা আমরা কত কোথা থেকে টাকা আসছে, কত টাকা আসছে প্রত্যেকের। আমাদের যেমন যে আপনি কি এটা বলতে, আমার মনে হয় যে আপনার এই বলাটারে, আমার মনে হয় যে আপনি একটু রিভিউ করতে পারেন, আপনি বলাটারে আপনি রিভিউ করতে পারেন। এটা জামায়াতের মানে চাঁদার টাকায় বা জাকাতের টাকায় হয়তো চলার না। কারণ যদি জাকাতের টাকায় না চলে তাহলে তো এটা ডিসমিস, তাহলে তার কোনো কথা থাকে না। তারা যদি, যাদের উপর জাকাত বর্তায় না, যাদের উপর জাকাত প্রযোজ্য না, তারা যদি জাকাত খায়, তখন আমি এটা বলবো। এটা জাকাত না, আসলে জাকাত না, সত্যি সত্যি জাকাত না। আমি আপনাদের বলি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার ছিল না, বাংলাদেশ ওইখান দিয়ে না যান, তাহলে তো আপনার এটা লাগার কথা না গায়ে, আপনি তো ফুসকা পড়ার কথা না। এখন ব্যাপারটা হয়েছে কি আপা, আপনি ধরেন চাঁদা নেন না, কিন্তু আমি যদি বলি মনি আপা চাঁদা নেয়, তাহলেও আপনার গায়ে ফুসকা পড়বে। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার করব, আমি কিন্তু এটার জন্য ক্লিয়ার করব, আমি কিন্তু গালাগালি করব না। যেভাবে গালাগালি করছে, আমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলি না, আমি তো জাকাতের বিরুদ্ধে কথা বলি না। আমি বলেছি জাকাত যার জন্য প্রযোজ্য নয়, তারা যদি জাকাত ব্যবহার করে সেটা অপরাধ। যে অপরাধটা আপনার রাষ্ট্রীয় ভাবে বলা নাই যে এটার জন্য কোনো শাস্তি আছে, যে অপরাধটা ইসলামে বলা নাই, ইসলামে বলা আছে এটা নিতে পারবে না ধনীর জন্য। আমি ইসলাম দিয়ে বলি যে আপনি যখন কাউকে একটা ব্লেম দিবেন, তো সেই ব্লেমটা আসলে একটু পরিষ্কার হওয়া উচিত। এটা পরিষ্কার না, এটা জাকাতের টাকা না, যারা এখানে টাকা দিচ্ছে তারা জাকাত। যদি জাকাতের টাকা না হয় তাহলে তো কোনো কথা নাই। যদি জামাত যদি প্রমাণ করে যে জামাত জাকাতের টাকা নেয় না, ফাইন, তাহলে নেয় না, বলবে সে নেয় না। ওকে, আমি তো বলি না যে এটা ইউনিভার্সাল না। আপনি যখন প্রমাণ করে দিচ্ছেন তারা নেয় না, আপনাকে তো কোনো কিছু শেখানো নাই, কিন্তু আপনি যখন কাউকে কোনো কিছু একটা ব্লেম দিবেন, তখন সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার, যাকে ব্লেম দিচ্ছেন তার না। আমি এখনো বলছি, আমি আপনাকে বলি, আমি ইউরোপে গিয়েছিলাম 3-4 বছর আগে। সেখানে একজন জামাতের একজন ছেলে আমার সাথে সেমিনারে ছিল। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখানে কতজন আছেন, কত লোক? বলছে যে লিস্টেড 35,000 ইউরোপে। তো আমি বললাম যে আপনারা কিভাবে চলেন?
তখন বললো যে আমাদের যার যেভাবে বেতন থেকে আমরা প্রতি মাসে বেতনের 5% আমরা দেই। ভালো না, খুব ভালো যারা সিস্টেম, ব্যবসা করে খুব ভালো তারাও সিস্টেম, একটা লাভ ধরে, আমি কিন্তু খুব তাদের ভালো কাছ থেকে সিস্টেম, কথাটা খুব ভালো নিয়েছি। সিস্টেম কিন্তু। এবং যারা ব্যবসা করে তারাও প্রতি মাসে, জাকাত কিন্তু মাসের না, এটা বছরের, তো তারাও নেয়। আপনি হিসাব করেন 35,000 দিয়ে একজন ইউরোপের লোক, আপনি তো বিদেশ থাকেন, ইউরোপের লোক যদি 3,000 পাউন্ড মিনিমাম না ইনকাম করলে তার সংসার চলবে না। 3,000 পাউন্ডের 5% টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, কত কিন্তু টাকা? আপনার তো ক্যালকুলেটরে ধরবে না এই টাকা। আমি সেটা বলেছি, আপনি সেই টাকা দিয়ে এইখানের সবাই চলে, এইখানের জামাত চলে। কিন্তু বিএনপি যে নিউ ইয়র্ক শাখা আছে, বিএনপি যে ডেনমার্ক শাখা আছে, বার্লিন শাখা আছে, তারা আপনাদের টাকা দেয় না? বিএনপি টাকা দেয়? তারা কি করে? না, তারা কি করে আমি সেটা বলি। বিএনপির তাদের কোনো মাসোহারা নাই, কোনো মাসোহারা নাই। বিএনপি কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, তার এলাকার হয়। বিএনপি কেউ যদি বিপদগ্রস্ত হয়, তাহলে বিএনপির একজন নেতা হয়তো বলে দেয় ও বিপদগ্রস্ত, ওর বাচ্চা হাসপাতালে ভর্তি হয়েছে, পারলে কিছু দিও। কিংবা কেউ ইলেকশনে দাঁড়িয়েছে, পারলে আমি, সেটা তো কোনো অডিট নাই, সেটা তো কোনো সিস্টেম নাই, তাই না? সেটা তো কোনো অডিট নাই, সিস্টেম না, সেটা সিস্টেম নাই। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে। আপনি তো আমাকে খারাপই বলছেন, আপনি তো আমাকে ভালো বলছেন না, আপনি তো আমার দুধ দিয়ে ধুচ্ছেন না। আপনি তো আপনার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ মানুষ না। আমি সেই কথাই বলছি। আচ্ছা আপা, বাদ দিই। আমার কাছে মনে হয় যে আপনি চাঁদা, জাকাত, এটা নিয়ে আপনার যে অবস্থান, সেই অবস্থান মানে আমরা নিশ্চয়ই আরো স্বচ্ছতা এবং জবাবদিহি দেখতে পাবো। আমি একটু জনাব সাইদ মুস্তাফিজের কাছে যেতে চাই। জনাব সাইদ মুস্তাফিজ, স্থানীয় সরকার নির্বাচনের সামনে রেখে এনসিপি সম্ভাব্য মেয়র প্রার্থী দিয়েছে বেশ কিছু সিটি কর্পোরেশনে। আজকের প্রথম আলোর একটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতও একক প্রার্থী নিয়ে এগুতে চাচ্ছে। আপনার কাছে মনে হয় যে বিশেষ করে সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াত আর এনসিপির পদ কি আলাদা হয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়, মানে এটা কি একটা, নাকি যেহেতু আপনারা একটা নির্বাচনী জোট করেছিলেন জাতীয় সংসদের জন্য, সেইটার মানে আলাদা হয়ে যাওয়াটাই ঠিক? আমি তো যেটা মনে করি যে এখানে মানে আমাদের যে জোটের জায়গাটা ছিল সেটা তো মূলত জাতীয় নির্বাচন কেন্দ্রিক ছিল, এবং এখন স্থানীয় সরকারের জন্য আমাদের প্রত্যেকটা দলেরই আসলে আমার মনে করি যে স্বতন্ত্রভাবে আসলে নিজেদের সক্ষমতা অনুযায়ী গোছানো দরকার। তো সেই অনুযায়ী আসলে এনসিপি তাদের মতো করে প্রত্যেকটা মানে জায়গায় আসলে লোকবল যেখানে যেরকম আছে, সেখানে মেয়র থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের লোকজনকে আসলে আমরা সেখানে সমর্থন দিচ্ছি, বা আমাদের সেই জায়গাটা আসলে ঘোষণা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের জোটের অন্যান্য যেসব দলরা যারা আছেন তারাও করছে। এটা আসলে এখনো এই সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছাইনি যে আসলে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের কোনো জোট থাকছে কিনা, এটা সামনের দিন আসলে জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত যেটা আমাদের সিদ্ধান্ত যে আমরা এককভাবেই আসলে স্থানীয় সরকার নির্বাচন করতে চাই। এককভাবে স্থানীয় সরকার করতে চান। আমার একটা জিনিস জানার কৌতূহল, যেহেতু আপনি দলের খুব সিনিয়র লিডার, এইটা নিয়ে কি আপনাদের যে জোট সঙ্গী 11 দল অর্থাৎ জামাত ইসলামী সহ অন্য বাকিদের, এদের সাথে কি এটা আলোচনা হয়েছে আপনারা একক দল করতে চান, 11 দলের অন্য জোট সঙ্গীরাও আলাদা দল করতে চায় কিনা, এবং সেইটা ক্ষেত্রে তো আপনারা যেহেতু প্রতিদ্বন্দ্বী হবেন একে অপরের, সেই ক্ষেত্রে আপনাদের জোটের এখনো অফিসিয়ালি যে নীতি নির্ধারণী যে বৈঠক সেটা এখনো হয়নি আমাদের এই বিষয়ে। যেটা আনঅফিসিয়াল হয়েছে সেক্ষেত্রে আসলে দুই দলে বা অন্যান্য দলগুলো সবাই মনে করছে যে এটা এককভাবে হওয়াটা সবাই চাচ্ছে আর কি। এককভাবে হওয়াটা সবাই যাচ্ছেন। মনিয়াপা, আমরা আপনি জানেন যে পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন যে পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই, গঙ্গা নিয়ে আলোচনার প্রয়োজন, সেটা চলছে। আবার আনন্দবাজার একটা প্রতিবেদন করেছে যেটা হচ্ছে তিস্তা প্রকল্পে বাংলাদেশের চীনের সাথে সম্পৃক্ততা নিয়ে ভারত চিন্তায় পড়ে গেছে। আপনি এই দুটি বক্তব্যকে সাথে রেখে একটু কি বলবেন যে এটা সরকার নতুন ক্ষমতা আসার পরে খুব দ্রুত এত বড় বড়? দেখেন, এটা তো পাইপলাইনে ছিল, এমন না যে নতুন। এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় থেকেই ছিল যে তিস্তা ব্যারেজ নিয়ে কথা হচ্ছিল। আমি এখানে বলতে চাই যে আমার দেশে পানি নাই, আমার দেশ খাখা করছে, মরুভূমি। সেখানে একদম ডিপ টিউবওয়েলের পানি তোলা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। আমাদের কৃষি কাজে ব্যাঘাত ঘটছে। 7 দিনের জন্য আমাদের পাশের দেশ 7 দিনের জন্য টেস্ট করতে গিয়ে ফারাক্কা আজকে 55 বছর তারা আমাদেরকে ছেড়ে দেয় নাই। তো সেইখানে আমার দেশের জীবন জীবিকার ব্যাপার, সেই জীবনের প্রয়োজনে সেই দেশের মানুষ যদি বিকল্প কোনো ব্যবস্থা করে, সেই বিকল্প ব্যবস্থা আমরা আন্তর্জাতিক পর্যায়ে অনেকবার আমরা কমপ্লেইন করেছি, তারপরেও আমাদের পাশের দেশ, আমরা বন্ধু মনে করি যাদের, তারা আমাদের কথায় কর্ণপাত করে নাই। তাহলে আমাদের তো বাঁচতে হবে। যে মানুষটা মুমূর্ষু, তার জন্য অনেক কিছুই হালাল। তো সেই জায়গায় আমার বাঁচার জন্য আমাকে এই ব্যবস্থা হয়তো করতে হতে পারে। তো করতে হওয়ার আগে তো আলোচনা করতে হয়। তো সেই আলোচনায় হয়তো চলছে। শহীদুদ্দিন চৌধুরী এই ব্যাপারেই তো কথা বলেছেন। এটা বাংলাদেশের মানুষের যদি উন্নয়ন হয়, তাহলে বাংলাদেশের মানুষ বাঁচলে এই দেশ উন্নতির দিকে যাবে। সেটা কে না চায়? আপনি চান না? আমি চাই না? এখানে আমার সহ আলোচক চান না? এই জায়গাটায় আমরা মনে করি যে উনি যেটা করছেন,
উনি ভারতের যদি এত কষ্ট হয় আমাদের জন্য, তাহলে আমাদের ফারাক্কাটা ছেড়ে দিক, আমাদের তো এসবের প্ল্যান করার দরকার পড়ে না। আমাদের কিন্তু ন্যায্য পানি বিএনপির একটা প্ল্যান, আমাদের ফেরত- বিএনপির নিশ্চয়ই একটা প্ল্যান আছে এটাকে করবে, তাই না? জি, এই প্ল্যানটা কি আগে থেকে আছে, আপনাদের সাথে আলোচনা করে আছে? আমরা কি জানতে পারবো যে প্ল্যানটা কি আসলে ভারতের সাথে, এই আসলে গঙ্গা বিএনপির পদ্মার সাথে সাথে? কি প্ল্যান আছে এখনো তো আমরা জানি না, কারণ Okay. বিএনপি তো যদি থেকে থাকে বলে নাই। Okay. তা আমি কিভাবে আন্দাজে বলবো বলেন? আচ্ছা, আমরা জুলাই সনদের জায়গায়, আমি প্রশ্নটা আগে করে রাখি আপা, প্রশ্নটা করে আমি একটু সাইফের কাছে যাই। যে আপনারা জুলাই সনদের কেন বাস্তবায়ন করবেন না, এই প্রসঙ্গে দুইটা কথা বলছেন, যে দুইটা কথা খুব পরিধানযোগ্য। জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরা এই সময় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ছিল, সেই জন্য এটা আমরা করছি। আমরা আসলে এটা দিয়ে আপনারা আসলে কি বুঝতে চাচ্ছেন, যে আপনাকে আসলে কে ব্ল্যাকমেল করছে? আর এর পরিবর্তে আপনারা যে 31 দফা দেখান, সেই 31 দফার 20 নম্বর দফায় ছিল যে বিএনপি সরকার স্থানীয় সরকারের জনপ্রতিনিধি পদে কোনো প্রশ্রক বসাবে না। এখন ঘটনা হয়েছে যে উত্তরটা আপনি দিবেন, প্রশ্নটা আর আমি লম্বা করতে চাই না। আমি একটু শুনতে চাই যে বিএনপি জুলাই সনদ মানবে না, এখন তো 31 দফাও মানবে না, মানে কি যে মানবে সেটাও যদি আমাদের একটু বলেন। জনাব সাইফুল সাফিজ, আপনার কাছে একটু আসছি। সীমান্ত হত্যার ঘটনায় আমরা সবাই শোকার্ত, এই শোক আমাদের চলছে প্রায়, মানে কি বলবো, মানে আমাদের স্বাধীনতার পর থেকেই সেটা চলছে। কিন্তু আপনাদের একজন সিনিয়র নেতা বলেছেন যে সীমান্তে খাল খনন করবেন, কিন্তু এই সীমান্তে খাল খনন থেকে আমাদের প্রাপ্তি আসলে কি হবে? তিনি বলেছেন যে আমরা এখানে খাল খনন করব যাতে খন্দকের যুদ্ধের মতো, যাতে এই কেউ এপার ওপারে মাদক পাচার না করতে পারে। এটা আপনাদের বক্তব্য কিনা? সীমান্তের লোকদের এটাতে আসলে কি উপকার হবে? আমার, আপনি যার কথা বলছেন, আমার মনে হয় যে উনি সেখানে বেশ কিছু পলিটিক্যাল রেটরিক হিসেবে আমার মনে হয় যে কথাগুলো বলেছে। দলীয় অবস্থানের জায়গা, দলীয় বক্তব্য দলীয় আকারেই পেশ করা হবে। ওনার বক্তব্য যেটা ছিল, আমার মনে হয় যে যেই প্রতিবাদ বা যে আসলে আমাদের মধ্যে কষ্টটা ছিল বা আছে, আপনি জানেন না যে আজকেও লালমনিরহাটে আমাদের একজন বাংলাদেশি কে বিএসএফ তারা গুলি করা, মেরে ফেলা হয়েছে। তো প্রতিদিন আসলে আমরা দেখতে পাচ্ছি, এই কয়েকদিন আগেই দুজন মারা গেলেন, আজকেও মারা গেলেন, এবং এই সংখ্যাটা থামছে না। এবং সবচেয়ে মানে সংকটময় এবং দুঃখজনক বিষয় যে একটা নির্বাচিত সরকার বিএনপির জায়গা থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি, বা দায়িত্বশীল কোনো জায়গা থেকে এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেখতে পাইনি। তো এটা আসলে আমাদেরকে ভাবাচ্ছে যে এই 17 বছর, বা আপনি যেটা উল্লেখ করলেন যে স্বাধীনতার পর থেকে যে সীমান্তে যে হত্যাগুলো হয়ে আসছে, সেক্ষেত্রে বাংলাদেশের যে একটা নীরব ভূমিকা, বা বাংলাদেশের আসলে কূটনৈতিক জায়গা থেকে এই বিষয়টা কোনোভাবেই তারা ডিল করতে পারে না, সেটারই এখন একটা আমার মনে হয় যে এই খলিলুর রহমান সাহেবদের নতুন আর একটা যুগ তৈরি হয়েছে, যারা আসলে আবার ভারতের তাবেদারি বা ভারতের সাথে, আসলে আমরা যেটা মানে বলি যে আসলে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হওয়া উচিত, মানে রাষ্ট্র টু রাষ্ট্র বা ম্যান টু ম্যান। তো সেই জায়গা না হয়ে বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি আবার হয়তো মানে বিহাইন্ড দ্য ডোর কোনো রকম চুক্তি, বা বিহাইন্ড দ্য ডোর কোনো রকম তাদের মধ্যে হয়তো বা একটা 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 মানে সমঝোতার ফলেই হয়তো বা এখন বিএনপির এই নতজানু পররাষ্ট্র নীতি আমরা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এবং সেই তারই পরিপ্রেক্ষিতে আমাদের যিনি নেতা এখানে গিয়েছেন, সেখানে সম্ভবত উনি বলেছেন যে সালাউদ্দিন সাহেবের কিছু পড়ে থাকা উচিত, বা এরকম কিছু রেটরিক ইউজ করেছেন, যেটা আসলে আমি মনে করি যে বাংলাদেশের আপামর যদি সাধারণ জনগণের কথা বলেন, তাদের ভেতরকার কথা বা আক্ষেপ এরকমটাই। জনাব সাইফ মুসাফিজ, মানে ছোট্ট করে যদি একটু বলেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় আপনি কি ভারতের এই সীমান্তে মানুষ হত্যা করার ক্ষেত্রে আপনি বড় কোনো ইয়া দেখেছেন, প্রতিবাদের জায়গা দেখেছেন? ডেফিনেটলি আমরাই করেছিলাম। আমরা চাঁপাইনবাবগঞ্জে না, আপনারা তো সরকার না, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছিল কিনা? তারা তো মানে সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল, এবং সে সীমান্ত সময় হত্যা তো নিয়ে মানে প্রতিবাদ জানানো কিন্তু আওয়ামী লীগ সরকারও, আপনার মনে না, আছে যে আপনি এজেন্ডার মধ্যেও রেখেছিল যে ডক্টর ইউনূস সরকার তো কোনো নির্বাচিত সরকার না। এটা আমাদের সাংবাদিক বন্ধুরা বা আমাদের যারা বিএনপি বলেন, সবাই আমরা কিন্তু বারবার বলে আসছি। তো একটা নির্বাচিত সরকারের যেরকম একটা পাওয়ারের জায়গা থাকে, বা যেরকম ভাবে তারা ডিসিশন মেকিং এর জায়গাটা নিতে পারে, সেটা কিন্তু বারবার আমরা বলেছি যে দ্রুত নির্বাচন দেন, কারণ এই সরকারের সেই সীমাবদ্ধতার জায়গাটা আছে। তো সেক্ষেত্রে তো আমি তার সাথে ওই রকম করে আসলে তুলনা করতে চাই না, বরং আমি মনে করি যে বর্তমানে যে তুলনার জায়গায় জানতেই সরকার আছে, চাইছিলাম না, আমি আসলে জানতে চাইছিলাম জি। যে ওই সরকারের সময়ের অবস্থানটা কি ছিল। রাজনৈতিক সরকার না বলেই তার কাউকে তুষ্ট করার ছিল না, উনি তার মতো স্বাধীন অবস্থান নিতে পারতেন। হ্যাঁ, এবার আমি একটু মনিয়াপার কাছে যেতে চাই যে মনিয়াপা, আমরা জুলাই সনদ মানার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আপনারা এটা নির্বাচনকে সামনে রেখে আপনারা মনে করতেছেন যে নির্বাচনটা খারাপ হবে বা পিছিয়ে যাবে, সেই জন্য আপনারা এটা করছেন। কিন্তু আপনারা এখন 31 দফা মানেন কি মানেন না, সেইটা আপনি আমাদেরকে একটু বলবেন, যেহেতু আপনারা প্রশক বসাচ্ছেন স্থানীয় সরকার পরিষদের মধ্যে। আমি একটা দর্শকের মন্তব্য বলি, নাহিদ ভুঁইয়া উনি বলতেছেন যে খালেদ ভাই, আমেরিকার সাথে চুক্তির বিষয়ে আপনার যে কৌতূহল, সেটা সবচেয়ে ভালো উত্তর দিয়েছেন আকবর হোসেন। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। মনিয়াপারও ভালো একটা উত্তর আছে, আপনি সেটাও শুনতে পারেন চাইলে। মনিয়াপা সেটা নিয়ে আসলে কি বলবেন আমি জানি না। জনাব আকবর হোসেন আমাদের অনুষ্ঠানে এসে বলেছেন, সবচেয়ে ভালো উত্তর কিনা আমি জানি না, তিনি বলেছেন যে তিনি বিএনপি, জামায়াত এবং এনসিপির কার্যক্রমে
অবস্থানে কোনো আলাদা কোনো কিছু দেখেন না, এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের থেকেও এটা আলাদা কোনো কিছু না, আমার এরকমই মনে আছে। আছে ভালো উত্তর কি জানি না আমি, মনে আপনার কিছু বলেন। জি দর্শক বলতেই পারেন এটা, জি এটা দর্শক যার যার ব্যক্তিগত অভিমত, ইচ্ছা এবং যার যার দর্শন দিয়ে উনি বলতে পারেন, এটা নিয়ে আমি ওনাকে কিছু বলতে চাই না। আমি শুধু এই কথাটা বলতে চাই যে একটা আপনি যেটা আলোচনা করেছেন যে আমরা প্রশাসন কিভাবে বসিয়েছি আমাদের 31 দফার থেকে বাইরে গিয়ে, আপনি জানেন যে খুব তাড়াতাড়ি ইলেকশনের ডেট প্রায় পড়ে যাচ্ছে, ঈদের পরে থেকে এটা ফাইনালাইজ হবে, ইলেকশন হয়ে যাবে। প্রশাসন যেটা নিয়ে কথা হচ্ছে, এটা হতো না যদি ইন্টারিম সরকারের সময়, আপনার মনে আছে যে ইশরাক যখন রায় পেল আদালতে, এবং ইশরাকের মতোই আরেকজন সাদাত চট্টগ্রামে কিন্তু প্রশাসন এখনো চালাচ্ছে, তাকে নিয়ে কোনো কথা বলে নাই এনসিপি সহ অন্যরা। কিন্তু ইশরাককে যখন রায় পেল, গ্যাজেট হয়ে গেল, গ্যাজেট হওয়ার পরে এনসিপি সহ অন্যরা আপনার ইসির কার্যালয় ঘেরাও করলো, ইসির পদত্যাগ চাইলো। ইশরাককে কোনোভাবেই তখনকার এলজিআরডি উপদেষ্টা কোনোভাবেই ইশরাককে দিবে না। এই যে না দেওয়াটা, এই যে এটা যদি ওই দিন যদি সুরাহা হতো, তাহলে কিন্তু বিএনপি এই কাজটা করতো না। বিএনপি তখন বুঝে গেল যে এই আমাদের যারা এই মুহূর্তের বিপক্ষের লোক, তারা যাই হোক না কেন আমাদের কখনোই সাধারণভাবে নিরপেক্ষ একটা উদাহরণ, সারা বাংলাদেশে সবগুলি সিটি কর্পোরেশন আপনারা জেলা প্রশাসক বসাইছেন চট্টগ্রামে, যেটা আপনাদের লোক আগে থেকে আসে সেই রকম আমি এটাই বলছি যে ওখান থেকে আপনার যাদেরকে আমরা দিব, যে এটা ধরেন উত্তরে প্রশাসনের নামে যখন যে ছেলেটাকে বসানো হলো, সে যে অন্যায় অপকর্ম করলো, সেটার জন্য কিন্তু সরকারের দায় ছিল। সেই জায়গায় যদি বিএনপির সময় আরেকজনকে দেয়, আমি খালেদ ভাই আবারও বলছি, বিএনপির সময় যদি আপনার অনুসারী একজনকে দেয় সিটি কর্পোরেশনে, তার অন্যায় কর্মকাণ্ডের জন্য বিএনপি দায় থাকবে। বিএনপিকে একটা শ্রেণী মানে পচানোর জন্য যার পণ্যায় চেষ্টা করছে, সেখানে তো বিএনপি এই মুহূর্তে নিজের হাতের মানুষ ছাড়া কাউকে দিতে পারে না, যেহেতু খুব তাড়াতাড়ি নির্বাচন হবে, খুব তাড়াতাড়ি। ওই নির্বাচনে কি প্রশাসকরা অংশগ্রহণ করবেন? এটা আমি জানি না, এই নিয়ে কোনো কথা হয় না, আমি শুনি নাই। আপনার কাছে ন্যায্য মনে হয় কিনা প্রশাসকের অংশগ্রহণ করা? প্রশাসকরা মনে হয় না ইলেকশন করবেন, আমার মনে হয় না। এটা একটা আপৎকালীন হিসেবে বিএনপি সরকার দিয়েছে। মনে না হলে তো ভালো, মানে আপনি কি বুঝতেছেন যে করবে কি করবে না? আমি যতটুকু মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি, আমার মনে হয় না। উনি কি বলেছিলেন খালেদ ভাই, উনি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হবেন, তখনই উনি বলেছিলেন যে আমাকে যারা ভোট দিয়েছে, আমাকে যারা ভোট দেন নাই, এবং যারা ভোট দিতেও যান নাই, আমি সবার প্রধানমন্ত্রী। তো একজন মানুষ যখন দলের ঊর্ধ্বে উঠে এই কথাটা বলতে পারে, এবং উনি যেখানে যে কাজ করে, যেটাকে ধরে আপনার একজন দর্শক বলেছেন যে এটা একটা পাতানো গেম, এটা হতে পারে এমন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা জানাজায় যান, উনি ওনার জন্য একটা বিরোধী দলের নেতাকে সম্মান করে ওনার পাশের জায়গাটা রাখেন। এটা যদি আপনার খারাপ দৃষ্টিতে কেউ নেয়, এটা খুব ভালো, কিন্তু সবার প্রধানমন্ত্রী সবগুলো সিটি কর্পোরেশনে তার লোকই বসাইলেন, বিসিবিতে তার মন্ত্রিসভা 3জন 4জন লোকই বসালেন, কিরকম সবার প্রধানমন্ত্রী হলেন উনি? আমি বলি খালেদ ভাই, আবারও বলছি, এটা খুব সেনসিটিভ জায়গা। অথচ আপনি দেখেন, তেল নিয়ে যখন সমস্যা হলো, জাতীয় ঐক্য দরকার পড়লো, তখন মাননীয় প্রধানমন্ত্রী 2/3 মেজরিটির বেশি পাওয়ার পরেও জামাতকে, বিরোধী দলকে আপনার অর্ধেক 5জন করে সদস্য ঘোষণা দিলেন যে এটা জাতীয় সংকট, সেটা করলেন। কিন্তু এই জায়গাটা আপনি যেটা বলছেন, এটা এইখানে যদি একটু এদিক ওদিক গরমিল হয়, তাহলে কিন্তু আপনার দলকে অনেক দূর পর্যন্ত নেগেটিভ জায়গায় নিয়ে যাবে। সেই জায়গায়, এই আগুনের জায়গাটায় হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী এই কাজটা করতে বাধ্য হয়েছেন, এবং আমার বিশ্বাস হয়তো তাদেরকে মনোনয়ন নাও দিতে পারেন, না দেওয়ার সম্ভাবনা আছে।